যে আন্দোলনে শেখ হাসিনার পতন হলো সেই আন্দোলন সম্পর্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে বিল ক্লিনটনের উপস্থিতিতে একটা অনুষ্ঠানে বললেন যে এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে, কিছুই হঠাৎ হয়নি। আমরা আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতে এই আন্দোলন কি শুরু থেকেই কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল? ধন্যবাদ আপনাকে। এই আন্দোলন আসলে শুরু থেকে কোটা সংস্কারের আন্দোলনই ছিল। এবং যখন হাইকোর্টের রিটটি করা হলো, মানে মানে হাইকোর্টের রায় হলো এবং যে 56% কোটা ফিরিয়ে আনা হলো, তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই ক্ষুব্ধ হয়েছে। কারণ যে আন্দোলন আমরা 18 সালে করেছি, যেটার ফলে কোটার আমরা সংস্কার চেয়েছিলাম, তখনই কিন্তু বাতিল করা হলো, সেটাকে আবার নিয়ে আসা হলো। তো শুরুতে এটা কোটা সংস্কারের দাবিতেই ছিল, এবং পরবর্তীতে আসলে সরকারের দমন পীড়নের কারণেই এটি পরবর্তী আহ পরিস্থিতিতে যায় আসলে। তো কিন্তু সরকার যখন দমন পীড়ন শুরু করে এবং সারা দেশে এটি ছড়িয়ে যায়, সাধারণ মানুষ সবাই নেমে আসে, তখন এটা সরকারের পতনের আন্দোলন হয়ে যায়। এটা যেটা অনিবার্যভাবেই এটা হওয়ার ছিল আর কি। উপদেষ্টা ইসলাম, আমরা আসলে একটি শব্দ খুব বেশি, মাস্টার মাইন্ড, আন্দোলনের মাস্টার মাইন্ড। আসলে এই মাস্টার মাইন্ড ব্যাপারটা কি? মানে তিনি কিভাবে এই আন্দোলনটা নিয়ন্ত্রণ করেছেন, বা আপনি কিভাবে একটা মাস্টার মাইন্ড দেখেন এই আন্দোলনের পিছনে? আমরা তো কোটার আন্দোলন দেখছিলাম, আপনি ঠিকই বলেছেন যে যখনই দমন পীড়নের মাধ্যমে ছাত্রদের উপরে গুলি চালানো হলো, সাধারণ ছাত্ররা মারা যেতে থাকলো, নিপীড়নের সম্মুখীন হলো, তখন আমরা সবাই সেই আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আমরা কিন্তু কোনো মাস্টার মাইন্ড টের পাই নাই। আমরা মনে করেছিলাম যে এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। তো এখন এই মাস্টার মাইন্ডের কথাটা কোত্থেকে আসলো? মানে গত 7 দিন, 10 দিন, 15 দিন ধরে এটা আমরা শুনছিলাম, এখন তো প্রফেসর ইউনূস সেটিকে পরিচয়ই করিয়ে দিলেন যে হ্যাঁ, হি ওয়াজ দ্য মাস্টার মাইন্ড অফ অল। দেখুন, আন্দোলনটা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটি একটি সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ছিলেন। তো আন্দোলনটা আমরা এই আন্দোলনটাকে এখন আমরা বলতেছি যে এটা একটা লিডারলেস মুভমেন্ট, যে আন্দোলনের আসলে কোনো একক নেতৃত্ব ছিল না, বরং সাধারণ মানুষই এটাকে এগিয়ে নিয়ে গেছে। কিন্তু আন্দোলনের একটা টকশো প্রেক্ষিতে কিন্তু বাংলা। আন্দোলনটা পরিচালনা করতে হয়েছে। সেক্ষেত্রে হয়তো আমরা গুটি কয়েক শিক্ষার্থী আর সারা দেশে আরো কিছু শিক্ষার্থীদের সাথে সমন্বয়ে পিছন থেকে এটা পরিচালনা করেছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের নানা জনই আসলে বুদ্ধি পরামর্শ দিয়েছেন। যার ক্ষেত্রে এই কথাটি বলা হচ্ছে, তিনি বিশেষভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং পিছন থেকেই সাহায্য সহযোগিতা করেছেন। কিন্তু তিনি এবং আমরা কেউ এই আন্দোলনের মাস্টার মাইন্ড এই শব্দটার সাথে কিন্তু একমত নই। সেটি হয়তো ভালোবাসার জায়গা থেকে অনেকে বলছেন, ডক্টর ইউনূস সেটা বলেছেন, কিন্তু আমরা আসলে এটা এমন ভাবে দেখতে চাই না। আমরা এটা একটি জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন হিসেবেই দেখি। ওকে। তবে একটা বিষয় বলে রাখা ভালো, যে এই আন্দোলনটাকে আপনি আপনি আসলে কবে থেকে বিবেচনা করবেন? এটা কি 36 দিনের আন্দোলন হিসেবে আপনি ব্যাখ্যা করবেন, নাকি এই আন্দোলনের পিছিয়ে যে আরো দীর্ঘ ব্যাকগ্রাউন্ড রয়েছে? আমরা যে আরো দীর্ঘ 7-8 বছর ধরে লড়াই সংগ্রাম করেছি, ক্যাম্পাস গুলোতে বিভিন্ন আন্দোলন করেছি, রাইট। সেই ক্ষেত্রে কিন্তু ভূমিকা রয়েছে। এবং অ্যাডভাইজার ইসলাম, আমরা 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 আপনার কাছে আসবো আপনাদের ওই পূর্ববর্তী আন্দোলন। অবশ্যই এটা 36 দিন আন্দোলন আমি মনে করি না, সেটার সাথে আরো অনেক বিষয় আছে। যে বাংলাদেশটাকে চালাইতেছেন আপনারা তিনজন, যে সমন্বয়ক উপদেষ্টা পরিষদে আছেন সেই তিনজন, এবং আপনি এবং জনাব হাসনাত আব্দুল্লাহ, আপনারা পাঁচজন। যদি ধরে নেই তাইলে এই যে কি জানি বলে নাগরিক কমিটির জনাব পাটোয়ারি, জনাব আক্তার, তারাও কিছু না কিছুটা সরকার চালাচ্ছেন। আপনারা সব জায়গায় সালিশ মোকদ্দমা করতেছেন, আপনাদের কথায় আপনারা বদলি করতেছেন, আপনারা আপনাদের কথা আমি যা শুনি আর কি, এগুলি কি মিথ্যা? মানে উপদেষ্টাদের মধ্যেও অনেকে এইটি দেখতেছেন যে আপনারা যেটা বলতেছেন, আপনারা যেদিকে যাইতেছেন দেশটা সেদিকেই যাচ্ছে। ব্যাপারটা এরকম না? বিভিন্ন জায়গা থেকে আপনাদের টাকার অন্য রাজনৈতিক দলগুলোর সাথে যদি আপনাদের মাঠে মোকাবেলা করতে হয়, তাহলে আপনাদের টাকা লাগবে। টাকা লাগার জন্য আপনারা বিভিন্ন জায়গা থেকে চাঁদা নিচ্ছেন। কখনো সেই চাঁদা গাড়ি হয়ে আসছে, কখনো সেই চাঁদা বাড়ি হয়ে আসছে, কখনো রূপায়ণ টায়ার আপনাদের অফিস হয়ে আসছে, কখনো আপনার কম্বল হয়ে আসছে সার্জিস, কখনো আসিফ মাহমুদের হেলিকপ্টার হয়ে আসছে। তো ওই যে চাঁদার অংশটুকু আপনারা পাচ্ছেন, সেটা পাইতে হলে আপনাদের তো কিছু না কিছু কাজ করে দিতে হবে। সেই কাজগুলিও আপনারা করতেছেন। এইটা হচ্ছে পারসেপশন, এটা হচ্ছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ। যদি আপনি বলেন, বা কেউ কেউ এটা অভিযোগ হিসেবে দেখতে চান না, কেউ কেউ মনে করেন যে এটা ঠিকই আছে, এটা নিয়ে আমরা আপনার সাথে একটু কথা বলবো। আপনারা নির্বাচন চান না, এটাই আমাদের ম্যান্ডেট, সেইটা একটা আওয়ামী প্রবণতা, এবং অন্যান্য আওয়ামী প্রবণতাও আপনাদের মধ্যে দেখেছেন কিনা আমি ওই প্রশ্ন করেছিলাম যে আপনাদের কাজ মাঝে মাঝে আমার কাছে
খুবই আওয়ামী লীগের মতো মনে হয়। পুরো ব্যাপারটা ধরে যদি একটু আজকে দেখেন এই পুরো বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো, এই দলগুলো বিগত অর্ধ শতাব্দী ধরে যেই পলিটিক্যাল কালচারটা প্র্যাকটিস করে আজকের এই অবস্থানে আসছে, এই অভ্যুত্থানের পরও ওই পলিটিক্যাল কালচার থেকে ওই পলিটিক্যাল দলগুলো বের হইতে পারে না, তার রাজনৈতিক নেতৃবৃন্দ বের হইতে আমি আপনার সাথে ভাই শেষ করি, একটু শেষ করি ভাই। হ্যাঁ ভাই আমরা তো চোখের সামনে থেকে দেখতেছি, আপনাকে বলি ভাই, আপনি তো বাইরে থেকে দেখতেছেন, আমরা চোখের সামনে থেকে দেখতেছি। আপনাকে বলি, আজকে এই যে এত এত রক্তের উপরে দাঁড়িয়ে, খুনের হত্যার উপরে দাঁড়িয়ে, লাশের উপরে দাঁড়িয়ে এই যে সরকার, আমরা তো সরকার সরাসরি নাই, কিন্তু আমরা সরকারকেও দেখতে পাচ্ছি, মাঠকেও দেখতে পাচ্ছি। আমাদের সবচেয়ে বড় যে সুবিধাটা হয়েছে, মানুষের না আসল চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি। বড় বড় রাজনীতিবিদ, বড় বড় সুশীল, বড় বড় শিক্ষাবিদ, বড় বড় মিডিয়া ব্যক্তিত্ব, এগুলো আপনার সামনে যতটা ভদ্র যেভাবে প্রেজেন্ট করে, ভিতরে এক একটা কালপ্রিট এবং ভণ্ড। এরা ভিতরে ভিতরে নেগোসিয়েশন করে, ভিতরে ভিতরে এরা তদবির করে, ভিতরে ভিতরে এরা আগের কালচারটা এস্টাবলিশ করার জন্য মাঠে তাদের ছেলেদেরকে পাঠায় চাঁদাবাজি করে, উপরে এসে বলে কে ওখানে চাঁদাবাজি করতে গেছে। এই যে রাজনৈতিক দলের বড় বড় যে নেতাকর্মীগুলো, তারা যদি মাঠ পর্যায়ে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে, তাদের যারা কর্মী তাদেরকে তলে তলে ওই ভিতরে পাঠায়, আবার উপরে উপরে। আজকে আপনি দেখেন কেন আওয়ামী লীগের বিচার হইতেছে না, আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীগুলোকে শেল্টার দিয়ে রাখছে। আমি বলি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতিকে শেল্টার দিচ্ছে জেলার অন্য কোন বড় রাজনৈতিক দলের সভাপতি সাধারণ সম্পাদক। দিস ইজ দ্য বিটার ট্রুথ। এই শেল্টার দিতেছে টাকার বিনিময়ে, এই শেল্টার দিতেছে ম্যান পাওয়ারের বিনিময়ে, অথবা এটা চিন্তা করতেছে আজকে থেকে 5-10 বছর পরে তার যদি খারাপ সময় আসে সে তাকে শেল্টার দেবে। ভাই একটু জাস্ট সেইটা বুঝাই। ফিনিশিংটা আচ্ছা ফিনিশিংটা দেন, সামগ্রিকভাবে শুরু করি। ফিনিশিংটা তো সবচেয়ে বড় কথাটা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে যারা আছে, অ্যাকচুয়ালি যারা স্পিরিটটাকে ধারণ করে, ভাই 5 তারিখের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হইছে নতুন করে, এই সংখ্যাটা বেশি, তারা এই নাম ভাঙায় খাইতেছে আরো বেশি। এবং এই মানুষগুলো থেকে শুরু করে অন্যান্য যারা আছে, তারা যদি তাদের জায়গা থেকে যেটুকু সহযোগিতা করা দরকার, এরা শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে সহযোগিতা করছে, ওই সহযোগিতা যদি থাকতো, বাংলাদেশ 6 মাসে প্রত্যাশার চেয়ে বেশি পরিবর্তন হইতো। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমরা তো সামনে থেকে ওইখানে থেকে ফেসটা পরিচিত হয়ে যাওয়ার কারণে সবকিছু আমাদের কাছে আসে, প্রাণপণ চেষ্টা করে। ভাই আমাদের তো পালাবার পথ তাই, আমরা যেদিকে যাই ঝুলাবে, এটা হচ্ছে রিয়েলিটি ভাই। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা আমাদের প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি এবং যাব, কিন্তু এই সামগ্রিক যে স্টেক হোল্ডার গুলো, যেগুলো ফাংশন না করলে, হেল্প না করলে, ওয়ার্ক না করলে, ভাই শুধু একটু শেষ করেন। এই যে বিষয়, সামগ্রিক যে স্টেক হোল্ডার গুলো, এগুলো তো বিগত কালচার গুলোর সাথে অতপ্রতভাবে জড়িত এবং সহযোগী। এরা যদি এই কালচার থেকে বের না হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে যাদেরকে চেনেন বা যারা আছে, তারা তাদের জায়গা থেকে যতটুকুই কাজ করুক না কেন, ওই কাজগুলো আওয়ামী লীগের মতো করে হয়ে যাচ্ছে। সাজিস খুবই চমৎকার আপনি বলছেন। যেমন আওয়ামী লীগও পছন্দ করতো না তাদের বিরুদ্ধে কোনো কিছু লেখা হইলে, আওয়ামী লীগ কোনোদিন পছন্দ করতো না তাদেরকে কেউ সমালোচনা করলে, আওয়ামী লীগ খুবই বিভিন্ন জায়গায় গিয়ে এই হুমকি দিত, আমরা যেটা বলবো সেইটাই হবে। আওয়ামী লীগ বলতো যে ভোটের দরকার নাই, উন্নয়ন আসে। এই সরকারের মধ্যে থেকে অনেকে বা এই সরকারের সমর্থক অনেকে এটা বলতে চায় যে নতুন করে নির্বাচনের দরকার নাই, আগে আমরা সংস্কার করব, আমাদের এইটাই ম্যান্ডেট, গণঅভ্যুত্থানই আমাদের ম্যান্ডেট।